আসসালামু আলাইকুম সবাইকে। সো পরিবেশ রসায়নের উপর 2 নম্বর ক্লাস নিয়ে আমরা হাজির হয়েছি। সো আজকে আমরা চেষ্টা করবো পরিবেশ রসায়নের উপর আরো 10টা এমসিকিউ সলভ করা। সো এতটুকু বিশ্বাস করা যায় বা এতটুকু কনফিডেন্সলি বলা যায় যে এমসিকিউ গুলা মোটামুটি দেখলে যে ওধারে যে টপিকস গুলা ছিল এগুলো আসলে কাভার হবে আর কি। সো আমাদের আজকের প্রথম এমসিকিউটা হলো যে তোমার অ্যাকচুয়ালি বলছে যে তোমার কাছে এ আর বি নামক দুটো পাত্র আছে। So, আমরা দেখি এ আর বি নামক দুটো পাত্র আছে, যেখানে এ গ্যাসের মোল সংখ্যা 10 এবং বি গ্যাসের মোল সংখ্যা কত 30। এখন বলছে মিশ্রণের একটা মোট প্রেসার দিয়ে আছে, অর্থাৎ পির মান দেওয়া আছে। এখন বলছে এ গ্যাসের আংশিক চাপ কত হবে। তো এই এমসিকিউটা যদি আমরা সলভ করতে চাই তো আমাদের এখানে মেইনলি দুইটা কথা মাথায় রাখতে হবে, যে মোল ভগ্নাংশ জিনিসটা কি আর একটা হলো আংশিক চাপটা কি। তো মোল ভগ্নাংশ জিনিসটা যদি আমরা আগে দেখি, যে ভগ্নাংশ মূল ভগ্নাংশ মূল ভগ্নাংশ জিনিসটা হলো, মূল ভগ্নাংশ সবসময় এক্স বড় হাতের এক্স দ্বারা প্রকাশ করে। এই মূল ভগ্নাংশ হলো নিজের মোল, নিজের মোল ডিভাইড বাই টোটাল মোল দ্বারা যখন আমরা ভাগ করব, টোটাল মোল, অর্থাৎ কোন একটা গ্যাস তার যদি নিজের মোলকে, লেটস সে আমাদের কাছে একটা পাত্র আছে, এটা এর ভিতর দুইটা গ্যাস আছে, নাইট্রোজেন আর একটা হাইড্রোজেন। সো এখানে নাইট্রোজেনের যদি মোল সংখ্যা হয় এন এবং হাইড্রোজেনের যদি মোল সংখ্যা হয় N2, তাহলে আমরা যে কোনো একটা গ্যাসের মোল সংখ্যা বের করব। ধরো আমরা মোল সংখ্যা বের করতেছি এক্স অফ হাইড্রোজেনের। সো এখানে মোল সংখ্যা বা মোল ভগ্নাংশটা হবে যে নিজের মোল, অর্থাৎ হাইড্রোজেনের যেহেতু আমি বের করতেছি, সো হাইড্রোজেনের মোলটা যাবে উপরে। তাহলে এন অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই হবে কি টোটাল মোল, অর্থাৎ N1 প্লাস N2, এই দুইটা মোলের যোগফল যেটা হবে এটাই হলো আমাদের মোল ভগ্নাংশ। এখন মোল ভগ্নাংশটা আমরা দেখলাম, এখন আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, আংশিক চাপ। আংশিক চাপ কি? আংশিক চাপ হলো যে তোমার আংশিক চাপকে সবসময়, যে পি অফ আংশিক চাপ, এখন ধরে নাও আমাদের কাছে এ গ্যাস আছে, এ গ্যাস আংশিক চাপ। এখন বলছে যে আংশিক চাপ হলো যে তুমি মোল ভগ্নাংশের সাথে যদি টোটাল চাপটা গুণ করো, তাহলে মোল ভগ্নাংশ ছিল কি এখানে এক্স অফ হাইড্রোজেন, তাহলে এক্স অফ হাইড্রোজেন এর সাথে তোমার টোটাল প্রেসারটা গুণ করলে যে ফর্মুলাটা এখানে হইলো এটাই হলো কি আংশিক চাপ নির্ণয়ের ফর্মুলা। এখন আমাদের বলছে কি, যে এ আর বি নামক দুইটা গ্যাস আছে, যাদের মোল সংখ্যা N1 = 10 আর N2 = 30, এবং টোটাল একটা প্রেসার দেওয়া আছে, এবং আমাকে নির্ণয় করতে বলছে এ গ্যাসের আংশিক চাপ। তাহলে এক্স অফ এ, তাহলে আংশিক চাপটা হবে নিজের মোল বাই টোটাল মোল, কারণ এই যে আংশিক মোল ভগ্নাংশের যে ফর্মুলাটা ছিল ওইটা। তাহলে নিজের মোল ছিল কত এখানে 10, টোটাল মোল 10 + 30, 10 + 30, তাহলে তার সাথে গুণ হবে কি টোটাল প্রেসারটা। তাহলে টোটাল প্রেসার কত 12। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মানটা আসবে হলো 10/40 × 12। সো মানটা আসে আমাদের 3 অ্যাটমসফিয়ার। সো যেহেতু এখানে প্রেসারটা মানটা দিয়েছে অ্যাটমসফিয়ার, সো অ্যান্সারটা হবে 3 অ্যাটমসফিয়ার। সো 1 নম্বর এমসিকিউটা মেইনলি আমরা বুঝতে পারছি। এখন আমরা 2 নম্বর এমসিকিউ দেখি। সো 2 নম্বর এমসিকিউ তে বলছে কি, যে এসটিপি তে 2.3 গ্রাম একটি গ্যাস, ওকে গ্যাস 2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটি হতে পারে কোনটি। অর্থাৎ আমাদের গ্যাসের নির্ণয় করে দেখাইতে বলছে আসলে অ্যাকচুয়ালি এখানে কোন গ্যাসটা আছে। এখন কথা হচ্ছে, তোমাকে একটা ডাব্লুর মান দিয়ে দিছে ওরা, একটা ভির মান দিয়ে দিছে, একটা ভি দিছে, এবং তোমাকে বলছে কি এখান থেকে অ্যাকচুয়ালি গ্যাসটা কি। এখন গ্যাসটা আমরা কিভাবে চিহ্নিত করতে পারি? গ্যাসটা আমরা চিহ্নিত করার আমাদের একটাই উপায় আছে, যে আমরা এই জায়গা থেকে, এবং এসটিপি যেহেতু বলছে এখানে টেম্পারেচারটা 25°C তাপমাত্রা আছে, সো এখান থেকে আমরা একটা জিনিস করতে পারি, সেই জিনিসটা কি, এর গ্যাসটার আণবিক ভর নির্ণয় করে ফেলাইতে পারি। আণবিক ভর নির্ণয় করে দেখবো যে এখানে অ্যাকচুয়ালি কার আণবিক ভরের সাথে মিলে আর কি, যার আণবিক ভরের সাথে মিলবে সেই গ্যাসটা এখানে। এখন আমরা কিভাবে নির্ণয় করতে পারি? লেটস সে আমাদের একটা ফর্মুলা জানা আছে, PV = NRT। এখন PV = N এর পরিবর্তে আমরা কি লিখে দিতে পারি, মোল সংখ্যা W/M/RT। তাহলে আমার জাস্ট এখান থেকে এম এর মানটা লাগবে, M = WRT/PV। এখন জাস্ট তোমার ডাব্লুর মানটা দেওয়া আছে, আর এর মানটা তুমি এসটিপি তে জানো কত 8.314, টির মানটা 25 ডিগ্রি অর্থাৎ 290, এত দেওয়ার পরে তুমি একটা মান পাবা। দেখবা কি মানটা যাই আসুক তার আণবিক ভরের সাথে মিলে যাবে, তারপর অ্যান্সারটা হবে। মোস্ট প্রবাবলি এই এমসিকিউটা ভুল আছে, হয়তো অ্যান্সারের সাথে মিলবে না। So, আমাদের প্রসেসটা ঠিক আছে। এখন আমরা আমাদের নেক্সট এমসিকিউটা দেখি। পরবর্তী এমসিকিউতে আমাদের কি বলছে, বলছে 0.5 মোল নাইট্রোজেন, 0.3 মোল অক্সিজেন একত্রে মিশাইছি, তাহলে অক্সিজেনের মোল ভগ্নাংশ নির্ণয় করো। কেবলই আমরা দেখে আসলাম, তাহলে এক্স অফ অক্সিজেন মোল ভগ্নাংশ, নিজের মোলটা উপরে যাবে,
ডিভাইড বাই টোটাল মোল, তাহলে এন অফ অক্সিজেন, এন অফ টোটাল, টোটাল, তাহলে এন অফ অক্সিজেনের মোল দেওয়া আছে কত, 0.3, সো 0.3 যাবে উপরে, আর ডিভাইড হবে টোটাল মোল, তাহলে 0.3 প্লাস 0.5, কত আসে মানটা আমরা যদি করে দেখি, তাহলে 0.3 ডিভাইড বাই 0.8, তাহলে আমাদের মানটা আসে 0.375, 0.375, সো এর কোনটা অ্যান্সার, এটা, তাহলে মানটা আসে 0.375, তাহলে মোল ভগ্নাংশ এটা। তাহলে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করলো, আর একটা ইজিলি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, So, আমরা এটা বুঝতে পারলাম। নেক্সট এমসিকিউটা আমরা একটু দেখি। নেক্সট এমসিকিউটা বলছে যে নিচের কোন গ্যাসের ব্যাপন হার বেশি। এখন ব্যাপন হার বেশি এই জিনিসটার সাথে একটা সম্পর্ক আমরা রিলেট করতে পারি। লেটস সে আমরা জানা আছে যে ব্যাপন হারের সাথে তার আণবিক ভরের সম্পর্কটা কেমন, বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা ছিল সম্পর্ক। অর্থাৎ আণবিক ভর যত বেশি হবে ব্যাপন হার তত কি হবে, কম হবে। তাহলে এই সম্পর্ক থেকে আমরা এখানে জাস্ট দেখবো, সো ক্লোরিনের আণবিক ভরটা যদি আমরা নির্ণয় করি 35.5 ডিভাইড 2, সেই মানটা আসবে 71। ওকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বের করি, হাইড্রোজেনের 1 প্লাস 35.5, সেই মানটা আসবে 36.5। মিথেন যদি বের করি, কার্বনের 12 প্লাস অক্সিজেনের 4 গুণ 1, সো এই মানটা আসবে 16। অ্যামোনিয়া যদি বের করি, নাইট্রোজেনের 14 প্লাস 3 গুণ 1, সো মানটা আসবে 70। দেখো আণবিক ভর কার বেশি, ব্যাপন হার বেশির কথা বলছে। দ্যাটস মিন কি, দ্যাটস মিন হলো যে আণবিক ভর যার যত কম হবে, আণবিক ভর যার যত কম হবে তার ব্যাপন হবে তত বেশি। সো আমরা দেখতে পারতেছি আণবিক ভর কার কম, এই কড়া গ্যাসের ক্ষেত্রে এই যে মিথেন গ্যাসের আণবিক ভর কম, সো এর ব্যাপন হবে সবচেয়ে বেশি। বুঝতে পারলাম। নেক্সট এমসিকিউটা দেখুন। পরবর্তী এমসিকিউ বলছে যে একই শর্তাধীন বলতে বোঝায় যে সব কয়টা গ্যাস, এখানে যতগুলা গ্যাস আছে এর সবাই নির্দিষ্ট একটা টেম্পারেচার আছে, অথবা আদার যে কোনো একটা কনস্ট্যান্ট এরা ফুলফিল করছে। হয়তো তারা নির্দিষ্ট কোনো আয়তনে আছে, অথবা নির্দিষ্ট কোনো প্রেসারে আছে, অথবা নির্দিষ্ট কোনো তাপমাত্রায় আছে। তো এখানে বলছে যে কোন গ্যাসটি ব্যাপৃত হতে বেশি সময় লাগবে। তাহলে ব্যাপৃত হতে বেশি সময় লাগবে, আবার সেই রিলেশন আর ভ্যারিজেস 1/√m, অর্থাৎ আণবিক ভর যত বেশি হবে ব্যাপন হার তত কম হবে, আর ব্যাপন হার যত কম হবে তার মানে সে ব্যাপিত হতে বেশি সময় নিবে। সো এখানে এর আণবিক ভর আমরা দেখে আসলাম 17, হাইড্রোক্লোরিক অ্যাসিড কত 36.5, কার্বনের 12 প্লাস 32, সো এটা হবে 44 গ্রাম। সো প্রত্যেকটা আমরা গ্রামও দিতে পারি, নাও পারি, সমস্যা নাই। সালফার ডাইঅক্সাইড, সালফারের 32 প্লাস 32, সো এই মানটা আসবে 64। তাহলে ব্যাপিত হতে বেশি সময় লাগবে কার, যার আণবিক ভর বেশি। এখানে আণবিক ভর বেশি কার, সালফার ডাইঅক্সাইডের। সো এই গ্যাসটার ব্যাপিত হতে বেশি সময় লাগবে, অর্থাৎ এর ব্যাপন হার খুবই কম। তাহলে আমরা পরবর্তী এমসিকিউটা দেখি। পরবর্তী এমসিকিউটা বলছে যে কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান। এখন ব্যাপন হারের সাথে আবার সেই একই রিলেশন 1/√m, অর্থাৎ ব্যাপন হার সমান হবে কখন, যখন যদি দুইটা গ্যাসের আণবিক ভর সমান হয়ে যায়, তার মানে কি তাদের ব্যাপন হার সমান, ব্যাপিত হতে একই সময় লাগবে। তো আমরা দেখি প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে এটা হলো 28, এটা হলো 44, এর আণবিক ভর সমান না, ব্যাপিত হতে সময় একই সময় লাগবে না, সো ব্যাপন হার সমান হবে না। এটারটা দেখি, সো এটা হলো কার্বনের 24 আর 4 28, তাহলে 28, এটাও কত 20। এই যে দেখো আণবিক ভর কি হয়ে গেছে, দুইটারই সেম হয়ে গেছে, সো এই দুইটার ব্যাপিত হতে কি একই সময় লাগবে। পরবর্তীটা দেখি আমরা, নাইট্রোজেনের 14, এটার 32, সো এটা আমাদের হবে না। এটা হলো কার্বনের 12 প্লাস 16, তার মানে 28, আর এটা হলো 32, সো এটা আমাদের হবে না। সো আমাদের স্যাটিসফাই করছে অনলি এটা, সো এটা আমাদের অ্যান্সার। পরবর্তী এমসিকিউটা দেখি, যে বলছে কি নিচের কোন গ্যাসটির আরএমএস গতিবেগ বেশি। এখন আরএমএস গতিবেগটা কি, অ্যাকচুয়ালি আরএমএস টা হলো যে বর্গমূলীয় গড় বর্গবেগ, অর্থাৎ সিআরএমএস যেটা। তাহলে সিআরএমএস বেগের একটা ফর্মুলা ছিল, সেটা কি 3RT ডিভাইডেড বাই এম। এখন সিআরএম এর বেগের সাথে দেখো কি দেওয়া আছে, আমার একটা গ্যাস দেওয়া আছে না। তাহলে তুমি এই ফর্মুলার সাথে, ফর্মুলার ভিতর কার সাথে রিলেট করতে পারো, জাস্ট আণবিক ভর ছাড়া কারোর সাথে রিলেট করতে পারবা। কারণ দেখো টেম্পারেচার তো সবার ক্ষেত্রে যদি আমি সেম ধরে নিই, আর এর মানটা কনস্ট্যান্ট, থ্রি কনস্ট্যান্ট, সো এর সাথে আমরা রিলেশনটা দেখি সিআরএমএস ডিভাইড বাই বা ভ্যারিজেস 1/√m। তাহলে সম্পর্কটা কি, ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো এখানে বলছে কি আরএমএস গতিবেগ বেশি হবে,
তাহলে যার আণবিক ভর কম হবে তার আরএমএস গতিবেগ কি হবে? তুলনামূলকভাবে বেশি হবে। তাহলে আমরা দেখি যে ব্যাপন হার বা আণবিক ভর কার সবচেয়ে কম। তাহলে এটার হলো 36.5, এটার হলো কি 32, এটার হলো 44, এটার হলো 28। দেখো আণবিক ভর সবচেয়ে কম কার? এই যে নাইট্রোজেনের আণবিক ভর সবচেয়ে কম। তার মানে এর গতিবেগ সবচেয়ে কি হবে? আরএমএস বেগ সবচেয়ে বেশি হবে। সো এমসিকিউটা ক্লিয়ার। আমরা যদি কোনো একটা ফর্মুলার সাথে রিলেট করতে পারি তাহলে আমাদের জন্য জীবন ইজি হয়ে যাবে এবং আমরা এমসিকিউ গুলো খুব দ্রুতই সলভ করতে পারবো। পরবর্তী এমসিকিউ। পরবর্তী এমসিকিউ তে বলছে কি যে 1 মোল গ্যাসের গতিশক্তি কত? 1 মোল গ্যাসের মনে রাখতে হবে সো n is equal to 1। তাহলে এখন আমাদের এই এমসিকিউটা সলভ করতে গেলে আমাদের প্রথমত জানতে হবে কি যে গতিশক্তি নির্ণয়ের ফর্মুলাটা কি। এখন গতিশক্তি নির্ণয়ের ফর্মুলাটা ছিল আমরা জানি গতিশক্তিকে ই দ্বারা বা এনার্জি দ্বারা প্রকাশ করে। ফর্মুলা ছিল is equal to 3/2 n আর টি। সো এখানে n এর মান কত? n is equal to যেহেতু 1 বলছে, n এর মান 1, n এর মান 1, n এর মান 1 হইলে জাস্ট n এর মান 1 টা বসাই দাও। 3/2 1 গুণ RT। সো আমাদের অ্যান্সারটা আসবে 3/2 RT। দেখো তো কোনটা অ্যান্সার আসে? 3/2 RT। এটা আমাদের হবে না কারণ এটা n মূল লিখতে বলছে, যেহেতু 1 মূল উল্লেখ করে দিয়েছে। 3/2 RT এটা আমাদের অ্যান্সার। এটা হবে না কেন? এর সাথে টি নাই, সো এটা আমাদের হবে না। এটা 2/n এটা বলছে, সো এটা আমাদের হবে না। আমাদের অ্যান্সার কোনটা? এটা আমাদের অ্যান্সার। ওকে, পরবর্তী এমসিকিউ আমরা দেখি। পরবর্তী এমসিকিউ বলছে যে দুটি গ্যাসের গতিশক্তি কখন সমান হয়। এমসিকিউ গুলা একাধারে তোমার একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। দুটি গ্যাসের গতিশক্তি কখন সমান হবে? এখন গতিশক্তির ফর্মুলাটা আমরা দেখলামই, গতিশক্তি ইজ ইকুয়াল টু কি 3/2 nRT। এখন দেখো গতিশক্তির সাথে কয়টা জিনিসের রিলেশন, এটা 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 এটা, যার ভিতরে এটা কনস্ট্যান্ট। আমি যদি ধরে নিই এটা 1 মোল গ্যাসের ক্ষেত্রে, সো এটাও কনস্ট্যান্ট, আর এর মানটাও কনস্ট্যান্ট। তো গতিশক্তির ক্ষেত্রে বা রিলেশন কার সাথে? শুধু অনলি ই ভেরিজেস্টিভ। অর্থাৎ দুইটা গ্যাসের গতিশক্তি সমান হবে তখনই যখন তাদের তাপমাত্রাটা কি হবে? সমান হবে। সো এখানে দেখো চাপ সমান এটা হবে না, আণবিক ভর সমান হবে না, এই যে তাপমাত্রা সমান এটা আমাদের অ্যান্সার, আয়তন সমান এটাও তো হবেই না, কারণ এখানে ভলিউমের কোনো কি উচ্চারণই নাই বা ভলিউমের কোনো উল্লেখই নাই। সেটা হয় কি করে? ওকে, পরবর্তী এমসিকিউটা আমরা দেখি। পরবর্তী এমসিকিউ। পরবর্তী এমসিকিউ তে আমাদের বলছে কি যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কত? তাহলে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে আদর্শ গ্যাসের সমীকরণটা হলো PV = nRT। এখন PV = যদি nRT হয় তাহলে 44 গ্রাম, দ্যাটস মিন কি এখানে একটা ডাব্লু দেওয়া আছে। সো মন নির্ণয় করতে হবে আমাদের, জাস্ট এই n এর মানটা অনুপস্থিত। তাহলে n = আমাদের একটা ফর্মুলা জানা আছে, n = W/m। এখানে W এর মানটা অ্যাকচুয়ালি কত? 44। আর আণবিক ভর কত? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর, কার্বন ডাই অক্সাইড, তাহলে 12 প্লাস 16 ডিভাইড বা মাল্টিপ্লাই 2, তাহলে এটা আসবে 44 এত গ্রাম। সো এটা আসবে ডিভাইডেড বাই 44। সো এখানে কয় মোল আসে? 1 মোল। সো n এর মানটা জাস্ট 1 বসাই দাও। PV = RT। এটা আমাদের কোন অপশনে আছে? এটা আমাদের হবে না n মোল গ্যাসের ক্ষেত্রে, 3R হবে না, 4T হবে না, PV = এটা। সো এইটাই ছিল আমাদের আজকের আলোচনা। সো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।